বাবারে, ওই দেখো তো এক শিয়ালের দুই মাথা কেন? ওই বাবা, আমি তো দেখতে পাচ্ছি। ভালো করে দেখো না। কখন আসবে? কতক্ষণ অপেক্ষা করতেছে? আসবে আসবে, একটু অপেক্ষা করো। ওই যে মনে হয় আসে। মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাজার। তুমি কেমন আছো? মা, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সোহেল, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। বাবা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর ভালো থাকবো না কেন বলেন? আপনাদের সবাইকে দেখে না আমার আরো অনেক ভালো লাগতেছে। যাক বাজান, অনেক দিন ধরে পচ্ছায় রয়েছি, কবে আমার একমাত্র সন্তানটা আসবে, নয়ন ভরি তাক দেখবো, আজ চোখটা সার্থক হইলে। মা, আমিও অনেক দিন ধরে ভাবতেছিলাম কবে দেশে যাব, কবে আমার মায়ের মুখটা দেখব, কবে আমার পরিবারের সবার মুখটা দেখব। বাবা, আমি বলি কি, তুমি তো বিদেশে অর্থাৎ প্রবাসী থেকে ভালোই টাকা ইনকাম করতেছো। তো আমার ধারণা অনেক টাকা ইনকাম করতেছো, দুই এক বিঘে করে জমিও রাখতেছো। আচ্ছা, এই যে তোমাদের বাড়ির বা তোমাদের মাঠের যে জায়গা জমিগুলো আছে, এই জমি সম্পত্তি কার নামে? আব্বা, আপনি এটা কি বলছেন? এই সয় সম্পত্তির কথা আগেই আমাকে জিজ্ঞাসা করতেছেন। আমি প্রবাস থেকে আসলাম, আমি কেমন ছিলাম, কত টাকা ইনকাম করলাম, কিভাবে ছিলাম, সেটা জিজ্ঞাসা করবেন। আপনি এখনই আমার সয় সম্পত্তি নিয়ে পড়ছেন কেন? না রে বাবা, তুমি আমাকে ভুল বোঝো না। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম এই কারণে, যে ধরো আমার মেয়ে তো তোমার বাড়িতেই থাকবে, ও তো আর কোথাও যাবে না। দেখো, ভবিষ্যতে মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না। তুমি যদি ভালো ছেড়ে মন্দ হও, তখন আমার মেয়েকে কে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দেবে, কে এখানে কে রাখবে, কে ভালোবাসবে, জায়গাটা কার নামে, এই আর কি জানতেছিলাম আর কি। আব্বা, আপনার যেহেতু এত কৌতূহল এইগুলো কার নামে, এগুলো কার নামে আমি কিনছি সেটা জানার, এগুলো সব কিছু আমার মায়ের নামে কিনছি। আর যেহেতু আমি প্রবাসে ছিলাম, আমি চাইলেও এগুলো আমার নামে রেজিস্ট্রি হইতো না। এজন্য আমি মাকে বলছিলাম এগুলো যেন সব মায়ের নামে কিনা হয়। হ্যাঁ, ঠিকই তো আছে। এইটাই শুধু আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি অনেক দূর থেকে আসছি, আমি খুব ক্লান্ত। আমি একটা জিনিস বুঝলাম না, আমাকে এই জায়গায় দাঁড় করে জেরা করা হচ্ছে, আমাকে ভিতরে নিয়ে যাবে না? তুমি এটা কি বলতেছো? বাবা তোমাকে জেরা কেন করবে? আসলে বাবার হয়তো জানতে ইচ্ছা করছিল তাই। আসলে এটাও তো সত্যি বাবা, তখন তুমি শুধু কথা বলে যাচ্ছ। ও বেচারা তো অনেক দূর থেকে জার্নি করে আসছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি, এখন নিয়ে যা তো ভিতরে। আম্মা, নিয়ে আসেন আপনার ছেলে। চলো না। আরে মা, কি হয়েছে? তুমি বাড়ির ভিতর থেকে বাইরে নিয়ে আসলে কেন? বাজান রে, তোর সাথে আমার কথা আছে। সারাদিন আমি কামে ব্যস্ত থাকি, কথাগুলি কতেই পারিনি। আচ্ছা মা, কথাগুলো তো বাড়ির মধ্যে বলতে পারতে, তাই না? শোন বাজান, বাড়ির ভিতর কোয়া যাবে না দেখেই তো তোকে ফাঁকে ডেকে আনিছি। আচ্ছা মা, কি বলবে বলো। সোহেল, তুই প্রবাস থেকে আসার সাথে সাথে তোর শ্বশুরের কথাবার্তা শুনেছিস? তুই আসতে না আসতে ভালো মন্দ সুদ করা নেই, তোকে সুদ করতেছে জমি জমা কার নামে। দেখ কতটা লোভী,
আচ্ছা মা, এ জায়গায় লোভী তুমি কিভাবে দেখলা? সে তার মেয়েকে বিয়ে দিয়েছে, এই বাড়িতে তার মেয়ে থাকে, তার মেয়েটা ভবিষ্যৎ কি পাবে না পাবে, আমার কি সম্পদ আছে না আছে, এটা তার জানার অধিকার নেই? আছে বাজান, অবশ্যই আছে, কিন্তু তার তো একটা উপযুক্ত সময় আছে। মনে হলো কি প্রচন্ড লোভ ওনার মনের ভিতরে কাজ করতেছে, সেই থেকে মনে হয় এরকম একটা প্রশ্ন করে বইছে। দেখ, বৌমা আর তার বাপের চোখে মুখে কেমন যেন একটা ছায়া দেখতে পেলাম। আমার ঠিক ভালো লাগলো না রে বাজান। তোর তো এখন টাকা পয়সা হয়েছে, অর্থ সম্পদ হয়েছে, আর লোভ মানুষে কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। মা, তুমি আমাকে অনেক ভালোবাসো, তো এই জন্য আমাকে নিয়ে তুমি বাজে চিন্তা করতেছো, আর তুমি আমার শ্বশুরকে বাজে ভাবতেছো। আসলে মা দেখো, আমার বউটা না অনেক ভালো, আর আমার শ্বশুর তো আরো বেশি ভালো, তারা কিছু করবে না। আর এই নিয়ে বাজে চিন্তা করো না তো। ভালো মন্দ বুঝি না, টুকলি আমি খুব আশঙ্কায় রয়েছি, খুব ভয়ে রয়েছি। তুই একটু সাবধানে থাকিস, তুই আমার একমাত্র সন্তান, তোর যদি কিছু হয় তাহলে কিন্তু আমি বাঁচবো না রে। মা, তুমি বললা না আমি তোমার একমাত্র সন্তান, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, এজন্য তুমি আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করো। মা, আমাকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আমার কিছুই হবে না, আমার শ্বশুর অনেক ভালো, আমার বউ অনেক ভালো। মা, তুমি কি সব বাজে চিন্তা করতেছো? চলো তো, ভিতরে চলো। তবুও বাজান, সাবধানের মান নেই, একটু বুঝে শুনে চলাফেরা করিস। আচ্ছা মা, আমি অনেক সাবধানে থাকবো, আমার অনেক ক্ষুধা লাগছে, চলো আমাকে খাইতে দিবে, চলো। বাবা শোনো না, আমি একটা কথা বলার জন্য তোমাকে ডাকছি। বল। এই যে দেখো, সব সম্পত্তি কার নামে? সোহেলের মায়ের নামে। আর এই সমস্ত সম্পত্তি যদি আমাদের হাতের মুঠে আনতে চায়, তাহলে কি করতে হবে? যে করে হোক সম্পত্তিটা নিতে হবে। আর যদি আমরা সম্পত্তি নিতে যাই, তাহলে প্রথম বাধা হয়ে দাঁড়াবে কে? সোহেল। আর সোহেল যদি না থাকে, তাহলে ওর মার থেকে জোর জুলুম যেভাবে হোক করে কিন্তু আমরা সম্পত্তিটা নিতে পারবো। কোনোভাবে যদি মনে করো ওই সোহেলকে একটু সরা দেওয়া যায়, মানে আমাদের পথের কাঁটাটাকে যদি একটু দূর করা যায়, তাহলে কিন্তু সমস্ত সম্পত্তি আমাদের হাতের মুঠোয় আসবে। মারে, তুই কিন্তু ঠিক বুদ্ধি বের করেছিস মাথা থেকে। দেখতে হবে তো মেয়েটা কার। তোর বুদ্ধি একই রেট। আমরা যদি সোহেলকে এই পথ থেকে সরিয়ে দেই, তাহলে একদম ফাঁকা মাঠ। যত বড় টিমই সামনে থাক, গোল কেউ ঠেকাতে পারবে না। তোর শাশুড়ি, সে তো মহিলা মানুষ, আর তার নামে সয় সম্পত্তি। তাকে একটু প্রেশার দিলে সে শেষ। আর মহিলা মানুষ তেমনি দুর্বল, ধমকেই কাবু। আমাদের কোনো শক্তি খাটাতে হবে না, আফসাফ সম্পত্তিগুলি আমাদের হাতের মুঠোয় চলে আসবে। বাহ, সুন্দর আইডিয়া তোর, দারুণ বুদ্ধি বের করেছিস। এই সুযোগেই আমরা সোহেলকে বিদায় করে দেব। আর সোহেলের মা, দেখি তখন তুমি কি করে তোমার সম্পত্তিগুলি হাতের মুঠোয় রাখো, না মুখটা খুলে দাও। শোনো আব্বা, এর জন্য তো এরকম একটা প্ল্যান করতেছি। আর আমি না সম্পত্তির জন্য সব কিছু করতে পারি। নিজের স্বামীকেও শেষ করতে আমার হাত একটু কাঁপবে না। তাই আমি বলছিলাম কি বাবা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই সম্পত্তি নিজের হাতের মুঠোয় আনতে হবে। আর হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি সম্ভব করো একটা প্ল্যান করে ফেলো, কীভাবে সোহেলকে এখান থেকে সরাই দেওয়া যায়। তারপরে তো সমস্ত সম্পত্তি তোমার আর আমার হয়ে যাবে। হ্যাঁ, তুই ঠিক বুদ্ধি বলেছিস। আমাদের এমনভাবে এগোতে হবে যাতে কাকপক্ষেও টের না পায়। মারে, আমি কি খালি খালি সোহেলকে জিজ্ঞেস করেছিলাম যে সম্পত্তিটা কার নামে? আমি কিন্তু আগেই বুঝতে পারছিলাম। আর আমি এর জন্য মেকআপ দেওয়ার জন্য বলছিলাম, আরে আব্বা তোমাকে এমনি জিজ্ঞেস করছে, বুঝো নাই? আমি তখনই বুঝছিলাম যে আব্বার মাথায় নিশ্চয়ই কিছু একটা চক্কর খেলছে। আরে কি হলো? না, ওই যে একটা কথা আছে না, দেওয়ালেরও কান আছে, আবার কেউ ফলো করতেছে কিনা। চল, আমাদেরকে এখান থেকে কেটে পড়তে হবে। আচ্ছা আব্বা, ঠিক আছে, তুমি থাকো, আমি এখন বাড়ির ভিতর যাই, তুমি পরে আসো। হ্যাঁ, আমি এখন এইদিকে যাব। আচ্ছা। শোন, আমাদেরকে এখান থেকে কেটে পড়তে হবে। আচ্ছা, বাড়ির ভিতর যাই, তুমি পরে আসো। হ্যাঁ, আচ্ছা। আমি এখন এইদিকে যাব।
শৈল একটা কথা বলবো? বলো। এই যে তুমি প্রবাসে ছিল, এতদিন পর প্রবাস থেকে আসলে সারাক্ষণ তো নিজেকে নিয়েই ব্যস্ত, বাইরে এখানে যাচ্ছ সেখানে যাচ্ছ, ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতেছ, অথচ আমাকে তো কোথাও ঘুরতে নিয়ে গেলাম না। আমার না তোমাকে ছাড়া কোথাও যাইতে ইচ্ছা করে না। বাড়ি আমাকে নিয়েই তো যাবো, এই যে সারাক্ষণ বাসার মধ্যে, আমার কি ইচ্ছা করে না আমি কোথাও ঘুরি? তোমাকে আমি বলছিলাম, কিন্তু তুমি তুমি আজ নিয়ে যাবো কাল নিয়ে যাবো বলে আর কোনো কথাই নেই। আমি তো বলছি আমি তোমাকে সময় দেওয়ার জন্যই প্রবাস থেকে চলে আসছি। তুমি আমাকে প্রমিস করো তুমি যাবা তো? হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। তবে কিন্তু আজ কি? আমি তো বলছি আজকে না, অন্য দিন যাব। না, অন্যদিন। তুমি আমাকে আজকে নিয়ে যাবে কিনা সেটা বলো, যদি আজকে না নিয়ে যাও তোমার সাথে আমার কোনো কথা নেই। বাস। এ দেখো, অযথা কিন্তু তুমি রাগ করছো। মোটেই রাগ করছি না, তুমি আগে বলো আমাকে নিয়ে যাবো। আচ্ছা, আমরা খুব বেশি দূর ঘুরতে যাবো না, কাছে কোথাও ঘুরতে যাই? না শোনো, শুক্রবারের দিন আমরা দুজন সকালে বের হব, সারাদিন ঘুরবো, সিনেমা দেখবো, ফুচকা খাবো, তারপরে কি বাসায় ফিরবো। শুক্রবারের কথা বাদ দাও, আমি যখন বলছি আজকে যাবো মানে আজকে যাবো, বাস। আমি কোনো কথা শুনতে চাই না। তোমাকে তো আমি বুঝাইতেই পারছি না। আচ্ছা ঠিক আছে, আমরা 1 ঘন্টার জন্য বের হই। 1 ঘন্টার জন্য ঘুরতে গেলে নিশ্চয়ই এমন কিছু হবে না। আচ্ছা, তোমার যখন এতই ইচ্ছে আমার সঙ্গে ঘুরবা, চলো আজকেই আমরা ঘুরতে যাব। সত্যি? সত্যি। কথা কিন্তু নড়চড় জন্য না হয়, আবার বলো না তোমার কোনো ফ্রেন্ড ফোন দিছে চলে যেতে হবে, ঠিক আছে? আরে কোথায় তুমি আর কোথায় আমার ফ্রেন্ড, আমি তোমাকে কথা দিছি না, চলো আজকেই ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে আসি। হ্যাঁ আচ্ছা যাও। এই দাঁড়াও, তুমি আসার পর থেকে আমি তো সবসময় সেজে গুজে আসছি, তাছাড়া দেখো তো এই শাড়িটাকে দেখতে একদম খারাপ, নতুন করে রেডি হওয়ার কি আছে? তুমি চলো, আমি এভাবে যাই। তুমি তো বললা যে তুমি রেডি হবা। আরে বাবা আমি রেডি আছি, তুমি আসো তো, এত কথা শুনতে চাই না, আসো। না, একে নিয়ে আর পারলাম না। আরে আমি তো রেডি। আচ্ছা সূচনা, হ্যাঁ বলো। আমরা তো সারাদিন অনেক ঘুরলাম, হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আমরা যাওয়ার সময় জঙ্গল দিয়ে যাচ্ছি কেন? আরে বাবা এই দিক দিয়ে রাস্তাটা একটু কাছে, যেহেতু ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গেছে, তাই ভালো এই সাইড দিয়ে যাই। আচ্ছা চলো না, আমার আর ঘুরতে ভালো লাগতেছে না, তাড়াতাড়ি বাসায় যাই। আরে তাড়াতাড়ি তো যাবো, এত তাড়াহুড়া কিসের বলো? আর বাবা? তাছাড়া এত তাড়াতাড়ি করো কেন? আরে বাবা, আপনি এখানে কেন? দেখলাম যে তোমরা ঘুরতে বেরোয়েছো, তা আমি তোমাদেরকে আস্তে আস্তে ফলো করছি, কোনো বিপদ আপদ তো হতে পারে। দেখছো বাবা আমাকে কত ভালোবাসে। বাবারে, ওই দেখো তো 1 শিয়ালের 2 মাথা কেন? কই বাবা, আমি তো দেখতে পাচ্ছি ভালো না। করে দেখো না। সোহেল, এই সোহেল। আব্বা, হাত দেখে লাভ নাই, এক বাড়িতে কেল্লা পথে। আব্বা শোনো না, আমি বলছিলাম কি, এখন এটার কি ব্যবস্থা করব? মারে তুই চিন্তা করিস না, আমি আগে থেকেই কবর কেটে রেখেছি। সত্যি? হ্যাঁ, তাহলে তার চিন্তা নেই। তুই শুধু ধর, আমরা কবরের কাছে নিয়ে যাবো এখন। আর তুমি মাথা ধরো, আমি পা ধরছি না। আম্মা, আম্মা কি করতেছিলেন এখানে? কি আর করব, সংসারের কাম করতেছি। আরে রাখেন তো সংসারের কাজ, আমার বিয়েন। আব্বা কি বলে শোনেন। ও বিয়েন, আপনাকে একটা কথা কব, কিছু মনে করবেন না, কারণ ধরেন যে আপনি আমার চাইতে অনেক বড় লোক, সেই জন্য আপনার সাথে একটু নম্র ভদ্র হয়ে কথা কওয়া উচিত। আপনার গা আদি সয় সম্পত্তি আমার ধরেন অত নাই। তো করছি কি,
আপনার সাওয়াল সোহেল, সোহেল কোনে তা জানেন? কোনে আর বাজার ঘাটে আছে হয়তো। হয় হয় হয়, ও আছে বর্তমানে চাঁদের বাজারে। তো এই চাঁদের বাজার থেকে উদ্ধার করবার লাগলে তো আমাকে লাগবে। তার মানে বুঝলেন না, সে বাজার আবার কি? আমার কাছে জিম্মি। জিম্মি মানে? হয়। চিম্মি মানে ধরা? কি কইছো তোমরা এসব? ও বিয়েন, এই দিক তাকান, এই দেখেন, এটা কি, এইটা কি? দলিল। আমি করছি কি, আপনি আমাকে এইখানে একটা সই করে দিবেন, তাহলে আপনার সয় সম্পত্তিগুলি আমার হয়ে যাবে। আমারও সয় সম্পত্তি, আপনার সয় সম্পত্তির মালিক ছিলেন, একটা সমানে সমানে আসবো, আপনার সাথে বিয়ে মানাবি। না না, আমি কিসের জন্য আমার সহায় সম্পত্তি, সোহেলের কষ্ট করা সহায় সম্পত্তি কিসের জন্য আপনি দেব? দাঁড়ান, কিসের জন্য দিবেন? একটু আগে আপনি কইলাম আপনার সওয়াল কিন্তু জিম্মি আছে আমার কাছে চাঁদের বাজারে। আপনি যদি আপনার সয় সম্পত্তি সসম্মানে আমাকে লিখে না দেন, তাহলে কিন্তু আমি ঠিকই চাঁদের বাজারের থেকে একবারে চাঁদে পাঠা দেবো আপনার সওয়াল। না না, হ্যাঁ, আমার সাওয়ালের কোনো ক্ষতি করেন না। আম্মা, আব্বা এর জন্য তো বলছে খালি একটা সই দিয়ে দেন। একটা সই দিয়ে দিলে না আপনার ছেলে খালাস, আপনার ছেলে আপনার কাছে ফিরে আসবে, আর তাতে সেটা করেন। ঠিক তো, আমার সই হইলে তো আমার সাওয়ালে ছাড়ি দিবে। হ্যাঁ হ্যাঁ, আমার সই মানে কি, আপনি খালি সই দিবেন, অমনি আপনি ছাড়ি দেওয়াকে আপনি ভক্তি শ্রদ্ধা করবো আমরা সব সময়। দেন, আমি সই করে দিচ্ছি, সই করে দিচ্ছি, কলম দেন। আব্বা কলমটা বার করো না তাড়াতাড়ি। মা, তোমাকে আর সাইন করতে হবে না। সোহেল, তোকে বলে ওরা জিম্মি করেছে? মা, আমাকে ওরা শুধু জিম্মি করে না, আমাকে ওরা দুজন মিলে জিন্দা কবর দিয়ে দিয়েছে। কি কস তুই? হ্যাঁ মা, আমার শ্বশুর আর আমার বউ মিলে আমাকে জিন্দা কবর দিয়েছিল। আমরা তো নিজে হাতে তোমাকে জিন্দা কবর দিলাম, তুমি কি করে বেঁচে ফিরলে? হ্যাঁ, আপনাদের তো মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতেছে, যে মানুষটাকে আমরা জিন্দা কবর দিয়ে দিলাম সেই মানুষটা আবার আমাদের সামনে কিভাবে এসে দাঁড়ালো, তাই না শ্বশুর আব্বা? তাই তো। আমি কিভাবে বেঁচে ফিরলাম সেটা আপনি জানতে চান? কিভাবে? তাহলে শুনুন। বললো না, কেটে গেল, আবার দে। রিং তো হচ্ছেই, ফোন রিসিভ করে না কি জন্য? না, এইবারও ধরলো না, দেখে আর একটা বার দেই। এবারও ধরলো না, 11টা বার ফোন দিলাম, আমি বুঝতেছি না, ও তো একবার ফোন দিলে রিসিভ করে, অথচ 11 বার ফোন দিলাম ও রিসিভ করলো না। ওর কোনো বিপদ হয়নি তো? কি করব? একটা কাজ করি, আমি সোহেলের বাড়িতে যাই, সোহেলের বাড়িতে গিয়ে তারপরে দেখি যে সোহেল ফোন কেন রিসিভ করতেছে না। খবর দিচ্ছে, এলাকায় যদি কেউ মরতো তাহলে তো মাই যেত, আর মেলা মানুষ থাকতো, তাহলে না কবর দিচ্ছে কিটা, কাকে বা কবর দিচ্ছে? এ তো দেখতেছে মনে হয় সোহেল, সোহেলের মতনই তো লাগতেছে।
সোহেল 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 আয়, তুই আমার সাথে আয়। এবার বুঝতে পারছেন আমি কিভাবে জিন্দা ফেরত আনলাম? বাবা, একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে। ওই উপর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর কারো সাধ্য নেই তাকে কেউ হত্যা করে। আর আপনারা তো আমাকে শুধু চেষ্টা করছেন। ওই যে আপনাদেরকে বললাম না, ওই উপর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর কারো সাধ্য নেই তাকে খুন করে। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতার মতো রাসেলকে পাঠিয়ে দেয়, আর রাসেল আমাকে উদ্ধার করে। আর এজন্য আজকে আমাকে এই জায়গায় জীবিত দেখছেন। সূচনা, আমি না তোমার স্বামী, তুমি না আমাকে অনেক ভালোবাসো। তোমার সেই স্বামীকে তুমি জিন্দা কবর দিতে পারলে? হায় রে স্বার্থপর মানুষ, যাদের জন্য আমার জীবনটা ব্যয় করে দিলাম, যাদের জন্য আমার জীবনটা আমি নষ্ট করে দিলাম, ওই দূরপ্রবাসে শুধু তোমাদেরকে ভালো রাখার জন্য আমি দিনের পর দিন পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছি, শুধু তোমাদেরকে ভালো রাখার জন্য। আমি ভাবতাম আমার বউটা আমাকে অনেক ভালোবাসে, আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি বুঝতে পারিনি একজন প্রবাসীকে কেউ ভালোবাসে না, শুধু একজন প্রবাসীর টাকাকে সবাই ভালোবাসে। এই প্রবাসী যতদিন টাকা দিতে পারবে ততদিন সবাই তাকে ভালোবাসবে, আর এই প্রবাসী যখন টাকা দিতে পারবে না তখন কেউ তাকে ভালোবাসবে না। হায়রে স্বার্থের দুনিয়া। আমি প্রবাস থেকে কষ্ট করে টাকা ইনকাম করলাম, সেই টাকা দিয়ে অর্থ সম্পদ করলাম, জমি কিনলো, বাড়ি করলো, সেই বাড়ি সেই জমি আমার মায়ের নামে রেজিস্ট্রি করলাম। আর এতে তোদের সহ্য হলো না? এই সামান্য অপরাধে, সামান্য সম্পদের জন্য তুই একজন প্রবাসীকে জিন্দা কবর দিয়ে দিলি। বাহ, কি সুন্দর নাটক সিনেমার গল্পের মতো প্রবাসীর জিন্দা কবর। একজন প্রবাসীকে জিন্দা কবর দিতে তোদের হাত একটু কাঁপলো না? অথচ একবার ভেবে দেখ, এই প্রবাসী তোদের জন্য কি করেনি, তোদের ভালো রাখার জন্য অনেক কষ্ট করছে। মা, তুমি জানো আমি প্রবাস থেকে যখন ফোন দিতাম, আমি তখন বারবার জিজ্ঞাসা করতাম, তোমরা কেমন আছো, তোমরা কি করতেছো? বলতো আমরা ভালো আছি, আমরা অনেক ভালো আছি। আমি বারবার বলতাম আমার ওই দেশে অনেক কষ্ট হয়, আমি ওই দেশে আর কাজ করব না, আমি বাংলাদেশে চলে আসব। তখন কি বলতো জানো মা? সোহেল, তুমি সবে মাত্র প্রবাসী গেছো, এখন তো তোমার ইনকাম করার সময়, তুমি আরো দিন থাকো, আরো টাকা ইনকাম করো। কখনই বলেনি তুমি কেমন আছো, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো। শুধু মাস শেষে কবে টাকা পাঠাবো? দিন দিন এদের চাহিদা বেড়েই যাচ্ছিল। আমি যতই টাকা দিই, তার দিন শেষে বলতো, সোহেল আর 10,000 টাকা বেশি পাঠানো যায় না? তুমি জানো এমনও মাস আছে আমি শুধু খাবার খরচটা রাখতাম, ও ফোন করে বলতো আমার হাত খরচের টাকা নেই, সেই টাকাও আমি পাঠিয়ে দিতাম। একবারও জিজ্ঞাসা করছো আমি বাকি মাস কিভাবে চলেছি, আমি কি খাইছি কি না খাইছি? একদিনও জিজ্ঞাসা করো না। শুধু স্বার্থপরের মতো ভেবে দেখেছো, শুধু টাকার দরকার, টাকার দরকার আর টাকা। আর কত টাকা লাগবে তুমি আমাকে বলতে, আমার সমস্ত অর্থ সম্পদ টাকা পয়সা সব তোমাদেরকে দিয়ে দিতাম, কিন্তু তাই বলে তুমি আমাকে জিন্দা কবর দিবা? মা, এরকম স্বার্থপর মেয়ের সঙ্গে আমি সংসার করব না। যে মেয়ে স্বামীকে জিন্দা কবর দিতে পারে, সেই মেয়ে আরো অনেক কিছু করতে পারে। সেই মেয়ে দেখবে একদিন তোমাকেও জিন্দা কবর দিয়ে দিবে, এই বাড়িতে শুধু কবর কবর আর কবর রচনা করবে। তাই আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, আমি ওর মতো মেয়ের সঙ্গে সংসার করব না। সোহেল, দেখো, আমি জানি আমরা যা করছি সেটা ক্ষমার অযোগ্য, আমরা জঘন্য একটা কাজ করে ফেলছি, কিন্তু প্লিজ তুমি তোমার মুখে ডিভোর্সের কথা বলো না। দেখো, একটা সংসার ভাঙা অনেক সহজ, তাই ভুলের জন্য কি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবা? আর আমি যেটা করছি সেটা শুধুমাত্র আমি একা করিনি, বাবার আমি দুজন মিলে তো প্ল্যান করেছি। আসলে বাবাই তো বলছিল সম্পত্তি নিজের হাতের মুঠে রাখতে হয়। এ কথা শুনতে শুনতে না কখন যে সিদ্ধান্ত নিলাম যে করে হোক সম্পত্তিগুলো আমাদের হাতের মুঠে নিব, আর সেই হিসেবে না একটা ভুল করে ফেলছি। প্লিজ শোনো, তুমি কারোর কথা শোনো না,
আমাকে ডিভোর্স দিও না, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। না, তোদের কোনো ক্ষমা নেই। তোরা যদি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে না যাস, তাহলে আমাকে যেভাবে জিন্দা কবর দিয়েছিস তোদের দুজনকেই আমি জিন্দা কবর দিয়ে দিব। আব্বা তাড়াতাড়ি এখান থেকে চলো, আমি মরতে চাই না। ওর যেরকম রাগ উঠছে না, ও সত্যি সত্যি আমাকে মেরে ফেলে দিবে। চলো। মা চলো।